শহীদ জিয়ার সন্তান তারেক রহমানকে হুঁশিয়ার করে দিচ্ছে, যদি ব্যালটের উপরে কোনো হাত বসানো হয় সেই হাত আমরা ভেঙে চুরমার করে দেব। আমরা ধৈর্য ধারণ করছি, ধৈর্যের বাঁধ বাঁধবেন না। একটা ভণ্ড প্রতারক মুনাফিক মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে সংস্কার বাস্তবায়ন করবে, এখন সে মুনাফিক চরিত্র ধারণ করে জনগণের সাথে গাদ্দারি করছে। ৫.৫ বছর ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আমরা যারা বিরোধী দলে ছিলাম দফায় দফায় আন্দোলন করেছি, কিন্তু আমাদের আন্দোলনের মুখে ফ্যাসিবাদীরা পালিয়ে যায়নি। আমাদের এমপিকে বলতে চাই, আপনি যে বলেছেন সেখানে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে, মাদক বিরোধী অভিযান চালানো কি জনগণের কাজ নাকি প্রশাসনের কাজ? প্রশাসনকে ফাঁকি দিয়ে তারা একের পর একের পর নাই করে যাচ্ছে, আর একটি স্থানীয় প্রতিনিধি মব ফাইন্যান্সকে উস্কে দিচ্ছে। আমি মনে করি এই সমস্ত মব ফাইন্যান্সের পেছনে নিশ্চয়ই কোন ধরনের মদত সম্পৃক্ততা রয়েছে। প্রকাশ্যে জিয়ারতকারীদেরকে আঘাত করেছে, স্থাপনাকে ধ্বংস করা হয়েছে, মানুষকে রক্তাক্ত করা হয়েছে। যদি প্রশাসন ওই সমস্ত উগ্রবাদীদেরকে সামাল দিতে ব্যর্থ হয়, যদি এই মব ফাইন্যান্সকে সামাল দিতে ব্যর্থ হয়, দেশ সুরক্ষায় ধর্ম সুরক্ষায় এই দেশের 75% পরীক্ষাপন্থী মানুষ আগামীতে প্রতিবাদ করবে না ইনশাল্লাহ। আমরা এতদিন কিছু বলি নাই, কারণ নতুন সরকার তাদেরকে আমরা সময় দিতে চেয়েছি, কিন্তু যখন সংসদ অধিবেশন হয়েছে তখনও কিন্তু হাম নিয়ে কথা উঠেছে, আমরা কথা বলেছি। এবং সরকার শুধু অন্তর্বর্তী সরকারের উপরে দায় চাপিয়ে নিজেদের হাত পরিষ্কার করতে চায়, নিজেদের পুরো দায়িত্ব নিতে চায় না। কিন্তু হামের এই দায়িত্ব, হাম সংকটের এই দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে। সরকারের উচিত ইমিডিয়েটলি মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করা এবং কয়েকটি হাসপাতালকে বিশেষায়িত ঘোষণা করা শুধুমাত্র হামের চিকিৎসার জন্য। ইউনুস একটা বিশ্ব বাটপার, সর্বশেষ যাওয়ার 3 দিন আগে বাংলাদেশ থেকে আমেরিকার হাতে বিক্রি করে দিয়ে গেছে। ইউনুস যে অবহেলা করে গেছে, ইউনুস এবং তার সাংঘাতরা, তার স্বাস্থ্য উপদেষ্টা, তার স্বাস্থ্য সহকারী উপদেষ্টা, এদেরকে আইনের আওতায় আনবে। এদেরকে আইনের আওতায় না আনলে বারবার এই ঘটনা ঘটতেই থাকবে। যারা ক্ষমতায় আসবে তারা অপকর্ম করে বিদায় নিতে পারবে। একটাই কথা বলবো, সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছে, আপনারা দেখুন, আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। উই আর অল ব্লেসড। এই গরুটা ক্ষমতায় আসার পরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, যুদ্ধ করব, দখল করে নেবে, এটা তোমার বাপের দেশ, তুমি দখল করে নেবা। বিদেশি দালালদের কারণে আমরা গত 19 বছর অনেক কষ্ট পেয়েছি। এই দালালদের চিহ্নিত করতে হবে, তাদের হাত পা ভেঙে দিয়ে পুলিশে সোপর্দ করতে হবে। প্রতিবাদ সমাবেশে সেই বাণিজ্য চুক্তি আমরা পুড়িয়ে দেখে দিয়েছি। এই চুক্তি আমরা মানি না, এই চুক্তি বাংলাদেশের মুসলমান মানে না, এই চুক্তি ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতা মানে না। জয় বাংলা স্লোগান আমার মুক্তিযুদ্ধের স্লোগান। জয় বাংলা কোনো দলের স্লোগান না। 5 মার্চের কথা বললে চলে, কেন 16 ডিসেম্বরের কথা বলে চলে? 16 ডিসেম্বর তো সারা বাঙালির জাতির, 26শে মার্চ সারা বাঙালির জাতির। জয় বাংলা স্লোগান আমার মুক্তিযুদ্ধের স্লোগান। জয় বাংলা কোনো দলের স্লোগান না। 21 বছর পরে যদি বঙ্গবন্ধুর ফাঁসিটা কার্যকর করতে পারে, এবার আর 17 বছর লাগবে না, 21 বছর লাগবে না, এবার আগেই চলে আসবে আমার মনে হয়। আর 1 বছরের কাছে চলে মানুষ দিল্লিতে আমাদের চলে যাবে জয় বাংলা গতি। আমরা তো দেখতেই পেলাম যে দেশের কোথায় দেশ আছে কোথায়। তারা যদি দেশের ক্ষমতা নিল, শেখ হাসিনাকে পতন করিল, করার পর দেশে যদি ভালো কিছু করতো, তাহলে জাতীয় শ্রেষ্ঠ সন্তান হিসেবে স্বীকৃতি দিত। কিন্তু ওরা সেরে করিনি, ওরা নিজেদের পেট পাশে গুছাইছে, নিজেদের ব্যাংক ব্যালেন্স ভরেছে, তাছাড়া সাধারণ মানুষের লাগে ওরা কিছু করেনি। শেখ হাসিনা আসবে বাংলাদেশ, ইনশাআল্লাহ, এটাই আমাদের প্রত্যাশা। জয় বাংলা, জয় বঙ্গ। আমি একলা না, যদি সবাই আমার মতন যদি সবাই যদি চায়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের সাথে, রব্বুল আলামিন সর্বশক্তিমান আল্লাহ যদি তার মুখের দিকে চায়, তাহলে সে আসবে। আসলে আমাদের জন্য ভালো হয়। যদি আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পাইতো, তাই জামাত এনসিপি খারাঙ্গের রাস্তাও হইতো না। এই জামাত এনসিপি খারাইতেও পারতো না। তারেক রহমান তো কোনো অসাধারণ ব্যক্তি নয়। তার ইতিহাস শুধু নয়, পাক ভারত উপমহাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন আক্রমণ করে সেই ভবন শুধুমাত্র লুটপাট করা হয়নি, তছনছ করা হয়েছে। এবং সেই ভবনকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করা, মানে প্রধানমন্ত্রীর বাসভবনকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করার মাধ্যমে প্রধানমন্ত্রীর পদটিকে এতটা খেলনা বানিয়ে দেওয়া হয়েছে। বিএনপি সরকারকে সাহস যোগাচ্ছেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান। বিএনপি এখন অত্যন্ত দুর্বল, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। বিএনপির মন খারাপ, বিএনপি অস্থির, বিএনপির হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। বিএনপি সরকারকে সাহস যোগাচ্ছেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান। বিএনপি এখন অত্যন্ত দুর্বল, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। বিএনপির মন খারাপ, বিএনপি অস্থির,
বিএনপির হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে গিয়েছে। যেহেতু বাংলাদেশের ড্রাইভিংয়ে এখন বিএনপি, মানে বিএনপি সরকার দেশটা চালাচ্ছে, অতএব বিএনপি বিপদে পড়লে শুধু একা পড়বে না, পুরো জাতিকে নিয়ে বিপদে পড়বে। যদি বিমান দুর্ঘটনায় পড়ে আমরা সবাই মারা যাবো। এজন্যে জামাতও এখন বিএনপিকে সফল করতে চেষ্টা করছে। বিএনপি আর পাচ্ছে না। বিশেষ করে ভারত যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে মহাষড়যন্ত্র শুরু করেছে, তাতে বিএনপির মনোবল ভেঙে গেছে। আবার ভারতের কাছে বিএনপি ধরা, কিভাবে ধরা? তারেক রহমান ভারতের সাথে এক ধরনের গোপন চুক্তি করে বাংলাদেশে এসেছেন এবং বিএনপিকে ক্ষমতায় এনে দিয়েছে মার্কিন ডিপ স্টেট এবং ভারত। আওয়ামী লীগের ভোটগুলো যে বিএনপি পেয়েছে, এটা ভারতের কথায় আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়েছে। সেই সব প্রশ্নে ভারতের কাছে বিএনপি ধরা। অন দি আদার হ্যান্ড, ভারত পুরো বাংলাদেশের বিরুদ্ধে মহাষড়যন্ত্র করছে, উস্কানি দিচ্ছে, বাংলাদেশের পায়ে করে যুদ্ধ বাঁধাতে চাচ্ছে, বাংলাদেশের সামরিক আগ্রাসন চালানোর ইঙ্গিত দিচ্ছে। আপনারা জানেন যে ভারত মহাসাগরে বাংলাদেশের কোল ঘেঁষে, বঙ্গোপসাগরই সম্ভবত, বঙ্গোপসাগরে কোল ঘেঁষে ভারত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে এবং ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বাংলাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারত এই ক্ষেপণাস্ত্র তো চীনের কোল ঘেঁষেও করতে পারতো, তাইওয়ান, ইন্দোনেশিয়া ওই পাশটায় করতে পারতো, ভারত মহাসাগর বিরাট একটা জায়গা, অথবা এমন জায়গায় করতে পারতো যদি এটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বহন করার মতো ক্ষেপণাস্ত্র হয়ে থাকে, জান্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র যদি এরকম হয়ে থাকে, তাহলে ভারত মহাসাগরের বিরাট জায়গায় করতে পারতো, যে 4000 কিলোমিটার দূরে যায় কিনা, ফাঁকা জায়গা আছে। কিন্তু এমন জায়গায় কেন করলো যে বাংলাদেশের মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে? বাংলাদেশের উপরে কিসের আলো? এটা নিয়ে এটা কি অতি প্রাকৃতিক কিছু, আল্লাহর পক্ষ থেকে কিছু নাকি? মানে এইভাবে বাংলাদেশ ইরিটেট করা হচ্ছে। এটা সামরিক আগ্রাসন চালানোর আগে কোনো বৃহৎ শক্তি ছোট শক্তির বিরুদ্ধে এরকম করে, নইলে এটা করার অধিকার নাই। তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করুক আর যে বালের পরীক্ষা করুক, তাতে বাংলাদেশের আকাশে, বাংলাদেশের আকাশ সীমার মধ্যে তো সে আলো ঢুকতে পারবে না। বাংলাদেশের মানুষ কেন আতঙ্কগ্রস্ত হবে? তো দর্শক, এতে বিএনপি সরকারও আতঙ্কগ্রস্ত। এই জন্য অলরেডি বিএনপি সরকার বর্ডারে বিজিবিকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে যে কখন শরণার্থীর ঢেউ নামে বলা যায় না। আবার বর্ডারে যেভাবে ভারত কাঁটাতারে বেড়া নির্মাণ করতে যাচ্ছে, এটা পায়ে পড়ে ঝামেলা বাঁধানোর মতো, এবং পাখির মতো মানুষ মারছে বর্ডারে, এবং মানুষ মেরে বাংলাদেশি মানুষ মারছে, এবং সেটা ভারত সেলিব্রেট করছে। আপনি চিন্তা করছেন কোন লেভেলে তারা পৌঁছে গেছে? দে আর সেলিব্রেটিং দ্যাট। 6 দিনে 3 জনকে হত্যা করেছে, এবং যেখানেই পাবে সেখানেই তারা হত্যা করবে। অথচ এই হত্যা পুরোপুরি উদ্দেশ্যমূলক, চাইলেই হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়। এখন বলবেন যে সীমান্তে চোরাচালান দেখলে, চোর দেখলে, মাদক কারবারি বা গরু চোরাচালানকারী দেখলে ভারত কি চুমু দিবে? হ্যাঁ, চুমুই দিবে। এরকম হতে পারে। এটা ভারতের লোকজন চোরাচালানে জড়িত, বাংলাদেশের লোকজন চোরাচালানে জড়িত, কিন্তু শুধু বাংলাদেশের লোক নিহত হয়, ভারতের কেউ তো নিহত হয় না। চোরাচালানের চোরকে মেরে ফেলা এটা পৃথিবীর কোনো দেশ সমর্থন করে না। চোরকে আপনি ধরেন, আপনি তাকে ধরে নেন, তাহলেই তো হয়ে যায়, ধরে তাকে জেল দেন, কিন্তু আপনি হত্যা করেন কেন? তারপরও কিছু গুলি করতে হয় অনেক ক্ষেত্রে ধরার সময়। আপনি পায়ের নিচে গুলি করেন, নন নেথাল ওয়েপন ব্যবহার করেন না, আপনি একদম বুকের উপর গুলি করেন, মানে উদ্দেশ্য তাকে মেরে ফেলা, বাংলাদেশকে চাপে রাখা। এতে বিএনপির মনোবল অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। যে সালাউদ্দিন আহমেদ পায়ের উপর পা রেখে কমান্ডিং স্টাইলে বলছিলেন সীমান্তের জন্য আর কোনো হত্যাকাণ্ড না দেখি, প্রণয় বর্মাকে বলেছেন, কিন্তু সালাউদ্দিনের কথার সারানার দাম ভারত দিল না। তারা সীমান্তে হত্যা করছে তো করছে, এখন সে হত্যা উদযাপন করছে। তাহলে বুঝেন যে বিএনপির মনোবল কতটা ভেঙে পড়েছে, যে বিএনপির কথার চারানা দাম দিচ্ছে না। আরও বিএনপি ভারত সম্পর্কের যেসব ইন্ডিকেটরস ডেভেলপ হওয়ার কথা ছিল, কোনো কিছুই হচ্ছে না, সব কিছু এলোমেলো হয়ে গেছে। এখন বিএনপি নেতারা ভারত বিরোধী হয়ে উঠছে, ভারতের বিরুদ্ধে বলছে, এবং ভারতের বিরুদ্ধে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট পদক্ষেপও নিচ্ছে। যেমন পদ্মা ব্যারেজ করছে, এটা ভারতের বিরুদ্ধে একটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট পদক্ষেপ, এবং ভারতের দৌড়ঝাঁপ মাথা খারাপ হয়ে যাওয়ার মতো পদক্ষেপ। এবং পুরো উত্তরবঙ্গ 7 সিস্টার্সকে, শিলিগুড়ি করিডোর থেকে শুরু করে পুরো 7 সিস্টার্সকে চীনের মাধ্যমে ঘিরে রাখার একটা প্ল্যান করছে বিএনপি সরকার। সেটা তিস্তা মেগা প্রজেক্টের মাধ্যমে, নীলফামারী বিমান ঘাঁটি চালুর মাধ্যমে, এবং কুড়িগ্রাম বা নীলফামারীতে 1000 শয্যা বিশিষ্ট চাইনিজ হসপিটালের মাধ্যমে, বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের অর্থায়নের মাধ্যমে, আরও নানান প্রজেক্টের মাধ্যমে। তো দর্শক, এমনকি সীমান্ত ঘেঁষে রেল লাইনও করতে পারে, রাউন্ড রেল লাইন, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, এইসব জায়গাকে কেন্দ্র করে হবে, এবং চীনের অর্থায়ন সেটা করবে। মানে পুরো ভারত, পুরো 7 সিস্টার চীনের মাধ্যমে ঘিরে দেবে। এবং এটা করতে প্রচন্ড সাহস লাগবে, মনোবল লাগবে। এই সাহস যোগাচ্ছে জামাত ইসলাম। ভারত বিরোধিতা বিএনপি জামাত এক। এখানে বিএনপিও জামাতের কাছে হেল্প পাচ্ছে, কারণ বিএনপি বুঝে গেছে যে জামাত ছাড়া বিএনপি ব্যর্থ হবে। ভারতকে স্ট্র্যাটেজিক্যালি যেভাবে মোকাবিলা করার উদ্যোগ বিএনপি সরকার নিয়েছে চীনের মাধ্যমে, যেমন চীনেই তো সরাসরি ভারতকে, বিএনপিকে বিশ্বাস করে না, চীন বিশ্বাস করে জামাতকে। এই জন্য চীন জামাতকে গ্রান্টর বানিয়ে পয়সা দিতে চাচ্ছে, জামাতকে ছাড়া কোনো পয়সা দিতেও রাজি না। যার ফলে ডাকসুকে ডেকে নিচ্ছে চীন, ডাকসুর 15 জন চীন সফর করছেন। তো এই জায়গায় জামাত ছাড়া বিএনপি অচল, ব্যর্থ, এটা বিএনপিও জানে। আর জাতির বৃহত্তর স্বার্থে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপিকে সাহস যোগাচ্ছে আমির জামাত, এবং এইখানে বিএনপির পাশে জামাত আমির আছেন এবং থাকবে, এটা জামাত আমির বোঝাচ্ছেন। দর্শক, বক্তব্য খবর, সীমান্তে নতুন সমস্যা অভিযোগী দিচ্ছে, আমরা বীরত্বের সাথে মোকাবিলা করবো। সীমান্তে কি সমস্যা কি করছে এতক্ষণ তো আমি এটাই বললাম, ভারত কিভাবে বহুমুখী ষড়যন্ত্র করছে এবং বিএনপি সরকারকে চিন্তা করছে, এবং বাংলাদেশি নাগরিককে হত্যা করে ভারত সেলিব্রেট করছে। এবার এটা মোকাবিলা করার দায়িত্ব কিন্তু বিরোধী দলের না, সরকারের। বিজিবি, পুলিশ, আর্মি, এটা সরকারের। কিন্তু আমির জামাত বলছেন যে আমরা মোকাবিলা করবো, এর মানে সরকারের সাথে জামাত আছে।
যে বিএনপি আপনারা একা না, ভারতকে সাহায্য করতে আমরা আপনাদের সাথে আছি, এই বার্তা আমিরে জামাত দিচ্ছে। সেটাই আমিরে জামাত এই সীমান্ত এলাকায় যেই বলে এসেছেন, এটা ঢাকায় বসে বলেন, রংপুরে বসে বলেছেন, সীমান্তে নতুন সমস্যা অভিযোগ দিচ্ছে, আমরা বীরত্বের সাথে মোকাবেলা করব, ভয় পাওয়া যাবে না, আমরা চীনের পাকিস্তানের তুরস্কের সহায়তা নিয়ে ভারতকে সাইজ করব। জামাত বিএনপির সাথে এক্ষেত্রে আছে, এটাই আমিরে জামাত বুঝিয়েছে। বাংলাদেশের ইতিহাস শুধু নয়, পাক ভারত উপমহাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন আক্রমণ করে সেই ভবন শুধুমাত্র লুটপাট করা হয়নি, তছনছ করা হয়েছে। এবং সেই ভবনকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করা, মানে প্রধানমন্ত্রীর বাসভবনকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করার মাধ্যমে প্রধানমন্ত্রীর পদটিকে এতটা খেলনা বানিয়ে দেওয়া হয়েছে। বিশেষত প্রধানমন্ত্রীর পদে যখন একজন বয়স্কা নারী তিনি দায়িত্ব পালন করেন, তো সেই বয়স্ক নারীর অন্তর্বাস, অর্থাৎ তার যে ব্লাউজ, পেটিকোট, পেন্টি যা কিছু রয়েছে, এই জিনিসগুলো নিয়ে যখন লুটপাটকারীরা, একজন বয়স্ক মহিলা যার বয়স প্রায় 78 বছর বা 80 বছর, তার এই সামগ্রী নিয়ে যখন সেই উন্মত্ততায় সেগুলো প্রদর্শিত হয় এবং সেগুলো নিয়ে যখন মানুষ এক ধরনের আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করে এবং অন্য মানুষ সেগুলো দেখতে বাধ্য হয়, এটা একটা ইতিহাসের ধারাপতন। ভালো মন্দ কতটা খারাপ, কতটা জঘন্য, সেটা সম্ভবত ওই সময় যখন প্রদর্শিত হয়েছিল বলার সময় ছিল না, এখন ধীরে ধীরে সেটা প্রকাশিত হতে যাচ্ছে। বঙ্গভবনের এবং গণভবনের যা কিছু সম্পদ, অর্থাৎ সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের যা কিছু সম্পদ, সব কিছুই রাষ্ট্রের। হাতে গোনা তাদের ব্যবহার্য কিছু সামগ্রী থাকতে পারে, কিন্তু ওখানে যত ফার্নিচার, যত ল্যাপটপ, যত কিছু রয়েছে সবই রাষ্ট্রীয় সম্পদ। তো যেভাবে এই রাষ্ট্রীয় সম্পদগুলো, গণভবনের রাষ্ট্রীয় সম্পদগুলো লুণ্ঠন হয়েছে, ঠিক এইরকমভাবে মধ্যযুগে কোনো রাজপ্রাসাদ কোনো সৈন্যবাহিনীর দ্বারা এভাবে লুণ্ঠিত হয়েছে, চেঙ্গিস খান, হালাকু খান কিংবা তমুল লঙ্গের সৈন্যদের দ্বারা, এরকম কোনো ঘটনা আমার জানা নেই। যখন কোনো একটা শহর দখল হতো আদিকালে, তখন সামরিক বাহিনীর সবচেয়ে চৌকস যে অংশটিকে, যেটিকে রয়্যাল গার্ড বলা হতো, আমাদের দেশে এখন যেভাবে SSF, সেই রয়্যাল গার্ডের কমান্ডার সে প্রথমেই রাজপ্রাসাদের দখল নিতেন তার অনুভূত বাহিনীর দ্বারা, এবং যা কিছু সেখানে কালেকশন করা হতো এগুলো সবই একটা সিজার লিস্ট, আজকের আধুনিক পদ্ধতিতে আমরা যেগুলোকে সিজার লিস্ট বলি, সেইভাবে সিজার লিস্ট করা হতো। এগুলোর মধ্যে বই পুস্তক, দলিল, দস্তাবেজ, ব্যবহার্য সামগ্রী, স্বর্ণ মুদ্রা থেকে শুরু করে যা কিছু ছিল এগুলো সব সিজার লিস্ট করা হতো। এমনকি দাস দাসী থেকে শুরু করে ওই হেরেমে বসবাসরত যারা রমণী, তাদেরকেও এই লিস্টের অধীন আনা হতো। তারপর সেগুলো কোনটা রাজা নেবেন, কোনটা সেনাপতি নেবেন, কোনটা সাধারণ সৈন্যরা নেবেন, আর কোনটা বাজারে বিক্রি করবেন, আর কোনটা যে বিজয়ী রাজা তার রাজকোষে জমা হবে, এটার একটা লিখিত বিধান ছিল। এমনকি আইয়ামে জাহিলিয়াত সেই যুগেও সেটা ছিল। কিন্তু আমাদের গণভবন যেভাবে লুণ্ঠিত হয়েছে, এই লুণ্ঠনের ইতিহাস আপনি কোথাও খুঁজে পাবেন না। এমনকি ফ্রেঞ্চ রেভলিউশনের পরে, বাস্তিল দুর্গের পতনের পরেও ফ্রান্সের পার্লামেন্ট এবং রাজা লুইয়ের যে বাসভবন, আপনি দেখাতে পারবেন না যে এইভাবে গণহারে জনগণ গিয়ে সেটা লুট করেছে। কিন্তু আমাদের দেশে এই কাজগুলো করা হয়েছে বা করানো হয়েছে, বা এই কাজগুলো করতে প্রমোশনাল কাজ করা হয়েছে। এগুলো ইতিহাস। দ্বিতীয়ত হলো বাংলাদেশের যে ঐতিহাসিক ভবন 32 নম্বর, ইটস এ হেরিটেজ, আমাদের জন্য একটা ঐতিহ্য। বঙ্গবন্ধু, শেখ হাসিনা কিংবা 32 নম্বরের বাড়ি, ইজ এ পার্সন, ইজ এ ম্যাটার, ইজ এ ফিজিক্স, বা ধরুন একটা বস্তু, কিন্তু এর পেছনে যে ইতিহাস আছে, সংস্কৃতি আছে, কৃষ্টি আছে, কালচার আছে, আপনি সেটাকে অস্বীকার করতে পারবেন না। তো 32 নম্বর যে বাড়িটি রয়েছে, সেই বাড়িটি সরকার ইচ্ছে করলে বাজেয়াপ্ত করতে পারবে, সরকার ইচ্ছে করলে এটাকে যথাযথ পরিমার্জন, তারপরে এটাকে চাইলে একেবারে ভ্যানিশ করে দিতে পারবে, যেভাবে বেগম জিয়ার বাড়ি ভ্যানিশ করে দেওয়া হয়েছে, সরকার চাইলে সেটা করতে পারে। কিন্তু যখন এরকম একটা হেরিটেজকে আপনি জনগণের হাতে ছেড়ে দেবেন, ক্রধান্বিত জনগণ, ইট মিনস আপনার পুরো রাষ্ট্রের যে সিস্টেম, সেই সিস্টেম এতটা বিপদ এবং বিপত্তিদের মধ্যে পড়বে যে আগামীতে রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা, যে কোনো গুরুত্বপূর্ণ দলিল, যে কোনো গুরুত্বপূর্ণ সহায় এবং সম্পত্তি, সব কিছু, যেটিকে KPI জোন বলা হয়, সব কিছু যে লুণ্ঠন হবে সাধারণ মানুষের দ্বারা, এর একটা পথ করে দিলেন। ফলে গণভবন এবং 32 নম্বর, এই দুটো ভবনের যে ডাকাতি, রাহাজানি, লুটপাট, এগুলো নিয়ে ডে বাই ডে যত দিন যাচ্ছে তত মানুষের ক্রোধ বাড়ছে, ক্ষোভ বাড়ছে, বিচার চাচ্ছে, এবং যারা এই কর্মগুলো করে একটা সময় খুব আনন্দ উপভোগ করতেন, এখন তারা সবাই হতাশায় ভুগছেন, অনেকে আতঙ্কে ভুগছেন, এবং নানা রকম সামাজিক, মানসিক, পারিপার্শ্বিক এবং প্রাকৃতিক জটিলতায় পড়ছেন। আপনি যদি কোনো ব্যক্তির হক নষ্ট করেন, এই দুনিয়াতে আপনাকে তার কর্মফল ভোগ করতে হবে।
আপনি যদি কোনো সম্মানিত ব্যক্তির সম্মান হানি করেন, খোদার কসম, আল্লাহর কসম, সম্মানিত ব্যক্তির সম্মান হানি করলে আরো আজিম পর্যন্ত কেঁপে ওঠে। আপনার রিজিক বন্ধ হয়ে যায়। আপনার জন্য আল্লাহর যে সকল নেয়ামত অনিবার্য ছিল, আল্লাহ নিজে যেগুলো আপনার জন্য দিয়েছেন সেগুলো আল্লাহ উঠিয়ে নেন। এর কারণ হলো আল্লাহ স্বয়ং সম্মান দেন ব্যক্তিকে। কাজেই আল্লাহ যাকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, পদ এবং পদবি দিয়েছেন, তার উপর নিষ্ঠুর আচরণ করতে গিয়ে আপনাকে 100 বার চিন্তা করতে হবে এবং সীমার মধ্যে থাকতে হবে। 3 নম্বর হলো মর্যাদাবান। সম্মান এবং মর্যাদার একটা জিনিস। কিছু মানুষ সমাজে আছেন যারা পদ পদবীর বাইরে গিয়েও মানুষের সম্মান, ভালোবাসা, বিশ্বাস, আস্থার এবং প্রেরণার উৎস হিসেবে থাকেন। এই মর্যাদাবান মানুষগুলোকে বলা হয় প্রজ্ঞাবান, উইজডম, দ্য হাউস অফ উইজডম, হিকমা, হিকমার আধার, এই মানুষগুলো। এখন এরকম সম্মানিত মানুষগুলো সাধারণত ধরুন অতীতে আপনি কনফুসিয়াসের কথা চিন্তা করেন, অ্যারিস্টটল, সক্রেটিসের কথা চিন্তা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চিন্তা করেন। সাহাবী অনেকে আছেন, কিন্তু হিকমা সম্পন্ন যে সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর হযরত সেই লোকমান আলাইহিস সালাম, পরবর্তী যুগে ইবনে সিনা, জাবির আল হায়ান থেকে শুরু করে অন্য যে সকল স্কলার যারা হিকমা পেয়েছেন, ইমাম বুখারী, 4 মাযহাবের 4 ইমাম, সবাই হিকমাত ওয়ালা ছিলেন। কোনো রাষ্ট্র, কোনো সমাজ, কোনো দেশকাল যখন এদের দিকে আঙ্গুল তুলে তাকায়, মুহূর্তের মধ্যে আল্লাহর সর্বোচ্চ, মানে ওই যে সম্মানিত ব্যক্তিকে অসম্মান করলে যা হয় তার চেয়ে বেশি, যাকে বলা হয় গজব, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যায়। তো গত সেই 18 মাসে ধরে এই বাংলাদেশে রাজনৈতিক ব্যক্তিত্ব, অরাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব, সমাজের ময় মুরব্বী, ধনী ব্যক্তি থেকে শুরু করে এই সমাজের মধ্যে যারা একটা বন্ধন তৈরি করে রেখেছিলেন, মব তৈরি করে সবগুলো তছনছ করে দেওয়া হয়েছে। ফলে কি হলো, একটা রেজিম চেঞ্জের পর যা আশা করা হয়েছিল, যে বরকত আশা করা হয়েছিল, যে ডেভেলপমেন্ট আশা করা হয়েছিল, সেগুলো সবই সকলের জন্য বুমেরাং হয়ে গেছে। মানে যারা এটা সুবিধাভোগী তারা, যারা সাধারণ জনগণ তারা, যারা দেখেছে তারা, যারা এর কাছাকাছি গেছে প্রায় সবাই এখানে মজলুম হয়ে পড়েছে। এই সমাজ তাদেরকে ধারণ করতে পারছে না। এবং আমাদের সমাজে এখন এতগুলো বিষয় কিলবিল করছে, এতগুলো সমস্যা, যে একটু তাকিয়ে দেখেন যে এই সমস্যাগুলো থেকে আপনি আমি কেউ কিন্তু বাঁচতে পারছি না। এই জন্য যখন অন্যায় হয় তখন সমস্যার প্রতিবাদ করতে হয়, আর যখন ভালো কাজ হয় সমস্যার সেই ভালো কাজের প্রশংসা করতে হয়। তো যেটা বলছিলাম যে ইদানিং আপনি দেখবেন যে যারা এই গণভবন চুরির সাথে জড়িত, 32 নম্বর ভাঙার সাথে জড়িত, তাদের সেই রমরমা ভাব নেই। তারা আগের মতো বলতে পারছে না আমি এই কাজগুলো করেছি। তারপর এটা গর্বের বিষয় নয়, বরং যারা খুব চিহ্নিত হয়ে গেছে যে এই কাজগুলো তারা করেছে, তারা অনেকে গা ঢাকা দিয়েছেন, অনেকে নিজেদের দায় অন্যের উপর চাপাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি নানা রকম ঘটনা ঘটছে। এর বাইরে প্রকৃতির অভিশাপ শুরু হয়ে গেছে। অনেকের ব্যক্তিগত জীবন, তার শারীরিক মানসিক যে ভারসাম্যতা, অর্থনৈতিক জীবন তছনছ হয়ে গেছে। অনেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, অনেকের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, অনেকের ঘর ভেঙে গেছে, অনেকে ক্ষমতাচ্যুত হয়েছেন, আর অনেকে ক্ষমতায় থাকার পরেও সারাক্ষণ মৃত্যু ভয়ে থর থর করে কাঁপছেন। এগুলো কেন হয়? আপনি দেখুন, জিয়াউর রহমান সাহেবকে যারা মেরেছেন, এই ঘটনার সাথে যারা জড়িত, এই সমাজে আপনি কাউকে পাবেন না। সেই জিয়াউর রহমানের খুনিদের কোনো ব্যক্তিকে, আত্মীয় স্বজনকে আপনি সমাজে পাবেন না, তারা গা ঢাকা দিয়ে আছে। আর যারা এই ঘটনার সাথে জড়িত ছিলেন তারা, মানে জিয়াউর রহমান সাহেব যেভাবে মরেছে তার চেয়ে অপমৃত্যু তাদেরকে তারা করেছে। একই অবস্থা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল, একটা সিঙ্গেল লোক জীবনে সুস্থভাবে বাঁচতেও পারেনি, সুস্থভাবে স্বাভাবিকভাবে মরতে পারেনি। 1971 সনে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, একটা সিঙ্গেল লোক বাঁচতে পারেনি। ইভেন 24-এর গণ অভ্যুত্থানের সময় যারা স্নাইপার রাইফেল চালিয়েছে, যারা নির্বিচারে নিরপরাধ মানুষকে হত্যা করেছে, প্রত্যেকটা মানুষের জীবনে দুনিয়া এবং আখিরাতের, আসমানের বালা, জমিনের বালা এবং মুসিবত একসঙ্গে তাদেরকে ঘেরাও করে আছে। একটু জেলখানার দিকে তাকিয়ে দেখেন তো, যারা জেলে আছেন। এই বাংলায় আপনার কি কখনো কল্পনা করতে পারতেন যে এই মানুষগুলো জেলে যাবে? যাদের কোমরে হাতে পায়ে ডান্ডাবড়ি পরানো হচ্ছে, যাদেরকে যাকে বলা হয় টেনে হিসড়ে বিচারালয়ে আনা হচ্ছে, আজ থেকে 1 বছর 1.5 বছর আগে, মানে শেখ হাসিনার জমানায় এগুলো কল্পনা করা যেত? যে পরিমাণ মানুষ এখন কারাবন্দী আছে, বিচারের আওতায় আছেন, তার চেয়ে অন্তত 100 গুণ মানুষ ক্ষমতাধরদের মধ্যে এবং ক্ষমতা যারা হারিয়েছেন তাদের মধ্যে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনা, তাদের মধ্যে। এর চাইতে বহু সংখ্যক মানুষ কখন পরোয়ানা চলে আসবে, কখন জেলে যেতে হবে, এই ভয়ে, কখন আমার যে কনস্পিরেসি, আমার যে চক্রান্ত, দেশ বিরোধী চক্রান্ত, আমার যে মানবতা বিরোধী চক্রান্ত, সেগুলো কখন প্রকাশ হয়ে যাবে, এই ভয়ে তছনছ হয়ে গেছে। একইভাবে ধরুন, আগে যদি যাই, নবাব সিরাজউদ্দৌলাকে যারা হত্যা করেছে, যারা পলাশীর সেই চিহ্নিত বেঈমান, বাংলাকে যারা রবার্ট ক্লাইভের হাতে তুলে দিয়েছে, একজন সিঙ্গেল মানুষ সুস্থভাবে মরতে পারেননি, আত্মহত্যা করেছেন, অনেকের কুষ্ঠরোগী হয়েছে, অনেকের পরিবার, ঘর, সংসার সবকিছু ত্যাগ করে দেউলিয়া হয়ে পড়েছেন।
পাগলের মতো ফকিরের মতো রাস্তায় রাস্তায় ঘুরেছেন। মীর কাসিমের মতো, যিনি বাংলার নবাব ছিলেন, পাগলের মতো সব জায়গায় ঘুরেছেন, ভিক্ষুকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছেন। এই হলো অপকর্মের ফল। ফলে আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি যারা ধ্বংস করেছেন, আলটিমেটলি তারা সবাই এই যে রোষানল, প্রকৃতির রোষানল, মানুষের রোষানল, জমিনের রোষানল, আসমানের রোষানল, সব রোষানলের মধ্যে এই মুহূর্তে পড়েছেন। আল্লাহ অনাগত দিনে আমাদেরকে এই ধরনের বিপদ এবং বিপত্তি থেকে রক্ষা করুন, হেফাজত করুন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।